যে পার্লামেন্টের বক্তৃতা এটা তো আর 10-15 মিনিটে হবে না, সেটা প্রায় 1.5 থেকে 1.5 ঘন্টা বক্তৃতা। গলা বসে গেলে এই 1.5 ঘন্টা বক্তৃতা দেওয়া ইটস ভেরি টাফ, আর বিশেষ করে এই বয়সে। যাই হোক, শেষ পর্যন্ত কুষ্টিয়ার প্রতি আমার একটা অন্য আকর্ষণ ছিল, যার জন্য আমাকে আসতেই হলো। সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকেই এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করছে, থাকছে। আমারও এই কুষ্টিয়া 4 মাসের কয়েকদিন বেশি থাকার সুযোগ এবং সৌভাগ্য হয়েছিল। 1976 সাল আমি ময়মনসিংহে 7 মাস জেল খাটার পরে আমাকে ট্রান্সফার করলো এই কুষ্টিয়া জেলে। কুষ্টিয়া জেলে আসলাম, ওখানে আরেক ঘটনা ছিল। এখানে আরেকটা মজার এবং তরতাজা খবর আছে। জাফর সাহেব তো সুন্দর করে বলতে পারে, আমি তো এত সুন্দর করে বলতে পারি না, কারণ ওনারা তো মাস্টার মানুষ, লেখাপড়া ভালো জানে, আর আমি ছাত্র হিসাবে ছিলাম একেবারে রাম ছাত্র। এত সাজায় গুছায় ওনাদের মতো বলার সুযোগ, দক্ষতা আমার নাই। তা যাই হোক, 1976 সালের 13 জানুয়ারি আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। অবশ্যই এর পূর্বে আরো 3টা পুত্র সন্তান ছিল। এই কন্যা সন্তান জন্মগ্রহণ করার এই 2 মাস পরে, 2 মাস 5-7 দিন পরেই আমাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার পরে তো ময়মনসিংহের থেকে পরে কুষ্টিয়া আসলাম। তখন আমার স্ত্রী সাধারণত কোনোদিন কোনো কনভোকেশনে যায় না। আমার মনে হয় এবারেই উনি প্রথম আসিয়াছেন। অনেক সতর্কতার সঙ্গে আমিও চিঠি লিখতাম। জেলখানা থেকে চিঠি লিখলে আবার এটা সেন্সার করে দেওয়া হয়, আবার চিঠি আসলেও সেটাও কাইটা কুটে অনেকভাবে সেন্সার করে দিত। তবে একটা জিনিস পাওয়া গেছিল যে আমার কন্যার নামটি কি হবে, এইটা জন্য চিঠি লিখলো। অনেক চিন্তা ভাবনা করে করলাম যে কি নাম রাখবো, কারোর সঙ্গে পরামর্শ করারও সুযোগ নাই। অবশ্য ছিল আমার ওয়ার্ডে আরো 3 জন, তাদের সঙ্গে আলোচনা হয়েছে, তবুও কন্যার নাম নিয়ে আর কি আলাপ করবো। শেষ পর্যন্ত চিন্তা করলাম এই কুষ্টিয়া ছিল ব্রিটিশ পিরিয়ডে, এটা ছিল নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়া ডিস্ট্রিক্ট ছিলাম, সুতরাং মেয়ের নামটা বললাম যে এটা যখন নদিয়া ডিস্ট্রিক্ট ছিল, আসি নদিয়ার সেই পূর্ব ডিস্ট্রিক্টে, মেয়ের নাম নদিয়াই হয়ে যাক। সুতরাং যেখানে বসে তার নাম রাখছি, সে মেয়েও ইন্টারেস্টেড হলো, সেও আয়সা পড়ছে। এই যে আমার স্ত্রী আজকে আসছে, উনি তো আবার রাষ্ট্রপতি স্ত্রীর আবার ফার্স্ট লেডি হয়ে যায়। অবশ্য জীবনে তো সেকেন্ড থার্ডের কোনো ব্যবস্থা করতে পারলাম না, তবে লাস্টের আশা আছে কিনা তাও জানি না। আর যেভাবে পাহারা দিয়া রাখে, লড়ার চড়ার কোনো জো নাই। এখন এখানে আয়সা তো ভালো, বললাম তো আসলে এত ঠান্ডা, মানে একটু বেশি ঠান্ডা। তাই এখানে অবশ্য 4 মাস 5-7 দিন থাকার পরে এখান থেকে আবার আমাকে ট্রান্সফার করছিল ওই রাজশাহী জেলে। ওখানে ছিলাম 7 মাস। তবে একটা ঘটনা বলেই ফেলি, কুষ্টিয়াতে যাওয়ার সময় ডানুর দুধের পাউডারের মিল্কের ভিতরে 1000 টাকা এটার দুধের ভিতরে ঢুকায় রাখছিলাম যাতে ধরা না পড়ে। এটা রাজশাহী যাওয়ার পরে ধরা পড়ে গেল, এবং এই জন্য আমি সারা জীবনে কোনো ধরনের কনভিকশন খাটি নাই, কিন্তু জেলখানার ভিতরে গিয়ে আমি ঠিকই কনভিকশন খাটছি। সেটা হলো যে কেন আমি 1000 টাকা অবৈধভাবে রাখলাম। এই জন্য ওই টাকা বের করে জেলারের সামনে পুট আপ করলো। জেলার আমাকে প্রথম সাজা দিল যে 1000 টাকা কনফিসকেটেড। আমি জবাব যাই গেছে, টাকার হুদি গেছে, শেষ হয়ে যাক। কিন্তু সে আবার রেফার করলো এটাকে ডিআইজি প্রিজন। সেই ডিআইজি প্রিজন আমাকে তো 1000 টাকা তো মানে কনফিসকেটেড করলোই, পাশাপাশি আমাকে দিল কন্ডেম সেলে। অর্থাৎ এমন সেলেই রাখলো যেখানে নাকি আমার দিনের বেলা ভাত খাইতে গেলেও হারিকেন জ্বালায় খাইতে হয়, ঠিক এই ধরনের অবস্থা। এবং এর পাশে আবার ছিল ফাঁসি মঞ্চ, এটাও দেখা যাইতো। মনে মনে কই আবার ওখানে জানি কোন সময় যেতে হয়, ঠিক নাই। ওই পরে যাই হোক, অনেক আমার এটা অবশ্য আমার স্ত্রীর অবদান। শেষ পর্যন্ত 7 মাস পরে অনেক তদবির করে আমাকে আবার রাজশাহী জেল থেকে ঢাকা জেলে ট্রান্সফার করে নিয়ে যায়। তো যাই হোক, এসব অনেক ইতিহাস। এই জন্য আসলে আজকে যে সময়ের যে স্বল্পতা, যে 4টার সময় পার্লামেন্টে আবার যেতে হবে,
এজন্য কিন্তু আমি সমস্তগুলো মানে যা অনুষ্ঠানটা সব শেষ করে দিয়ে যাওয়াটা এটা আমার হচ্ছে না। আর সবগুলি যে পূর্বের যেভাবে সিদ্ধান্ত ছিল এটাও করা সম্ভব হচ্ছে না সময়ের অভাবে। কিন্তু এরপরেও এই কুষ্টি আপনাদের মাঝে আসার যে রূপ সংগ্রহণ করতে পারে নাই। অবশ্য সহজেই ছিল, বলতে পারতাম যে পার্লামেন্টে ডেকে বলছে আর আসতে পারবো না বা ডেট পরিবর্তন এই ধরনের। কিন্তু এত আয়োজনের পরে, এত কিছু জাঁকজমক ভাবে, এত বড় প্যান্ডেল সবকিছু মিলায় এত কিছু করার পরে এটাকে আরো 10-15 দিন বা 1 মাস পাছাই দিলে সম্পূর্ণ জিনিসটা লন্ডভন্ড হয়ে যাবে। এটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যাবে না, ঠিক হবে না। এই জন্য আমার সমস্যা হলেও আমি আপনাদের সামনে আসছি এবং আমি বলতে চাই যে আপনাদের এখানে আইসা আমার ভালোই লাগছে। কিন্তু যদিও ভালো লাগলে তো ভালো করে দেখাও যায় না। এই যে প্যান্ডেল, আমি প্রায়ই বিভিন্ন কনভোকেশনে গিয়ে বলি যে সাইডের যে একটা বাধা মানে বেড়া দিয়ে রাখছেন, অন্ধকার বানিয়ে রাখছেন, আমি যে ছেলে মেয়েদেরকে ডিগ্রি দেই এদের চেহারাই আমি দেখি না, দেখার কোনো সুযোগই নাই। এবং আমি এমনও একটা অবস্থা আছি যে তাদের মাঝে গিয়ে মিশে গিয়ে দেখবো, সে সুযোগও আমার থাকে না। এবং এখনো আমার সঙ্গে যে SSF যারা আছে তারা আমাকে এলাও করে না, যার জন্য সব সমস্যা মনের দুঃখই থাকে। যা আসলে প্রথম যখন রাষ্ট্রপতি হই তখন ভাবছিলাম যে কনভোকেশনে যাওয়া মানে একটা সাংঘাতিক আনন্দ কোনো বিষয় হবে, ছেলে মেয়েদের সঙ্গে হই হুল্লোড় একটা হবে, দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে। কিন্তু পরে দেখলাম যে এই সুযোগ থেকে আমাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়। সুতরাং ছেলে মেয়েদেরকে বলছি, তোমাদেরকে দেখার ইচ্ছা আমার নাই তা না, খুবই প্রবলভাবে তোমাদেরকে দেখতে চাই, কিন্তু দেখার কোনো সুযোগ আমি পাচ্ছি না। যাই হোক, তবুও হয়তো বা অনেকের সঙ্গে ভবিষ্যতে বিভিন্ন সময় বিভিন্ন অকেশনে দেখা হবে। যাই হোক, আমি আর আমার লেখার বাইরে আমি আর থাকতে চাই না। প্রিয় গ্রাজুয়েট ও গবেষক বৃন্দ, আজ তোমরা স্বীকৃতিপ্রাপ্ত উচ্চ শিক্ষিত নাগরিক, দেশের সবচেয়ে আলোকিত অংশের গর্বিত সদস্য। দেশ ও জাতির প্রতি তোমাদের রয়েছে অনেক দায়িত্ব ও অঙ্গীকার। তোমরা নিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে এই দায়িত্ব পালনে উন্মুখ বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তোমরা তোমাদের অর্জিত জ্ঞানের সফল প্রয়োগ ঘটাতে পারলে দেশ অনেক সমস্যা থেকে মুক্ত হবে এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। স্মরণ রেখো, তোমাদেরকে শিক্ষিত করার জন্য রাষ্ট্র যে ব্যয় করেছে তাতে রয়েছে দেশের প্রাগ্রসর অনন্য সকলের সঙ্গে পিছিয়ে পড়া শ্রমজীবী কৃষিজীবী মানুষের অবদান, যা জাফর সাহেব একটু আগে বললেন। এই সকল মানুষের কল্যাণে তোমাদের অনেক করণীয় আছে। ইতিবাচক হও, আত্মশক্তিতে ভরসা রাখো, বিবেচনাহীন অনুকরণ নয়, তোমাদের শেকড়ের সংস্কৃতি ও মূল্যবোধকে ভিত্তি করে নতুন যুগের নতুন জ্ঞানকে আত্মীকৃত করো। এসো সকলে মিলে ইতিবাচকভাবে বদলে ফেলে আমাদেরকে, আগামীতে আমরাই যাতে নেতৃত্ব দিতে পারি বিশ্ব সমাজকে। চলো আরো বেশি ভালোবাসি আমাদের জননী সম দেশকে প্রাণপণে, বুকের গভীর থেকে। আমি ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উজ্জ্বল ক্রমবিকাশ, ধারাবাহিক উন্নতি ও সর্বোচ্চ সাফল্য কামনা করি। আপনাদের কল্যাণ হোক। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।